স্যার আমার স্যার হ্যাঁ বলো আতিশা, বলো। স্ক্রিনটা শেয়ার করতে আমাকে পোস্ট করে দেন। কি 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 স্ক্রিন স্যার শেয়ার পোস্ট করবা? করে দেন আমাকে, আমি স্ক্রিনটা শেয়ার করি, ব্যানারটা শেয়ার করব। আচ্ছা আচ্ছা স্যার আচ্ছা, ব্যানারটা শেয়ার করি। ওকে ওকে ওকে। এই আসসালামু আলাইকুম অধ্যক্ষ স্যার। আতিশা, আতিশা তুমি তুমি একটু ইয়ে করো তো, ওই অ্যাডমিট দিও কিছু। হ্যাঁ জি স্যার। ওকে, শেয়ার করো আর শুরু করি প্রোগ্রাম। স্যার শুরু করলাম স্যার, প্রোগ্রাম স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম প্রিয় সুধীবৃন্দ। মৃত্তিকা বিজ্ঞান বিভাগ, ধামরাই সরকারি কলেজ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যথাযোগ্য মর্যাদায় স্মরণ করবার লক্ষ্যে বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহার শীর্ষক আন্তর্জাতিক আলোচনা অনুষ্ঠানে সকলকে শ্রদ্ধা, সালাম, প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদেরকে অলংকৃত করেছেন, গৌরবান্বিত করেছেন প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হক স্যার, সাবেক চেয়ারম্যান বিসিএসআইআর, সাবেক ভাইস চ্যান্সেলর বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রধান অতিথিকে জানাচ্ছি স্বাগত। আজকে অনুষ্ঠানে সভা প্রধান হিসাবে আমাদের মাঝে যুক্ত আছেন ধামরাই সরকারি কলেজের সুযোগ্য মান্যবর অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া স্যার। আমাদের সাথে আরো যুক্ত আছেন সকল বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান, আমার সহকর্মীবৃন্দ ও স্নেহের শিক্ষার্থীবৃন্দ। আসসালামু আলাইকুম। প্রিয় সুধী, একটি নতুন সূর্য, একটি নতুন দিনের আগমনকে নিশ্চিত করে পরাধীনতার শেকলে বন্দী হয়ে অত্যাচারী শাসকের নির্মম কষাঘাত বাংলার মাটি যখন অবহেলিত ছিল, তখনই বাংলার আকাশে অংশুমান হয়ে উদিত হন বাংলার অবিসংবাদিত নেতা, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালির আবেগ ও আকাঙ্ক্ষাকে ধারণ করে বজ্রকণ্ঠে স্বাধীনতার ডাক দেন। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে অভ্যুদয় হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। এরপরে শুধু কারণ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশ এগিয়ে চলে। হাজার বছরের অবহেলিত ও শোষিত ছিল বাংলার গ্রামীণ জনগোষ্ঠী। সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন, কৃষির উন্নতি হচ্ছে কৃষকের অর্থনৈতিক মুক্তি। সেই কারণে স্বাধীনতার পরেই তিনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্য নিয়ে বলেছিলেন, খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করা চলবে না, নিজেদের প্রয়োজন অনুসারে খাদ্য নিজেদেরকে আমাদের উৎপাদন করতে হবে। তিনি বলেছিলেন, আমাদের উর্বর জমি, প্রাকৃতিক সম্পদ, আমাদের পরিশ্রমী মানুষ, গবেষণা ইত্যাদি যদি আমরা সমন্বয় করে আমরা খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করব। বঙ্গবন্ধুর কৃষি ভাবনাকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার দক্ষ নেতৃত্বকে বাংলাদেশের খাদ্যে আজ স্বয়ংসম্পূর্ণ করে দিয়েছেন। জাতির কঠিন দুঃসময়ে বাংলাদেশকে কারো কাছে খাদ্যের জন্য নির্ভর করতে হয় না। প্রিয় অংশীজন, বাংলাদেশ বিনির্মাণের কারিগর, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে 15ই আগস্ট এক স্বার্থান্বেষী মহলের দ্বারা নির্মমভাবে নিহত হয়েছিলেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি ও গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানাচ্ছি। প্রিয় সুধীজন, অনুষ্ঠানের অংশ হিসাবে এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব রেখারানী ম্যাডাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ মোহাম্মদ কাজিম খান আবুলুলাই। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে ধামরাই সরকারি কলেজের মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আজকের এই আলোচনা অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হক, আমার শিক্ষাগুরু, সাবেক চেয়ারম্যান বিসিএসআইআর ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন সভাপ্রধান হিসাবে ধামরাই সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং গতিশীল নেতৃত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া। আরো উপস্থিত আছেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর শামসুল বারী স্যার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, আমার অন্যান্য সকল সম্মানীয় সহকর্মী বৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, সকলকে আমাদের আজকের এই অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই 15ই আগস্টে শহীদদের আত্মার শান্তি কামনা করছি। আজকের এই অনুষ্ঠানের আলোচনার বিষয় বঙ্গবন্ধুর কৃষি ভাবনা এবং টেকসই ভূমি ব্যবহার। এই বিষয়ে আমার দুটি কথা। মুক্তিযুদ্ধে মূলত গ্রামের কৃষক সন্তানেরাই ব্যাপক হারে অংশগ্রহণ করেছিলেন। তাদের চাওয়া পাওয়ার আলোকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু বাংলাদেশের সংবিধানে কৃষক সহ সাধারণ মানুষের মৌলিক অধিকারের বিষয়টি নিশ্চিত করার অঙ্গীকার করেন। যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশের স্থপতি সংবিধানে কৃষক সহ সাধারণ মানুষের মৌলিক অধিকারের যে বিষয়টি নিশ্চিত করেন, এটা ছাড়াও সদ্য স্বাধীন দেশের 30 লাখ টন খাদ্য ঘাটতি পূরণে তিনি তাৎক্ষণিক খাদ্য আমদানির মাধ্যমে এবং স্বল্প মেয়াদে উন্নত পদ্ধতিতে চাষাবাদ, উন্নত বীজ, সেচ, কৃষি উপকরণ সরবরাহ, কৃষি ঋণ মৌকুফ, খাস জমি বিতরণ ইত্যাদির মাধ্যমে কৃষি ক্ষেত্রে উৎপাদনশীলতা বৃদ্ধির চেষ্টা করেন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার চেষ্টা করেছিলেন। গ্রাম বাংলার কৃষি উন্নয়নের যে স্বপ্ন বঙ্গবন্ধু বাস্তবায়ন করে যেতে পারেননি, তার রূপায়ণে ব্রতী হয়েছেন তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই বিশ্বাস করেন, আজ শুধু একলা চাষির দিন নাই, আজ তাহার সঙ্গে বিদ্যানকে বৈজ্ঞানিককেও যোগ দিতে হইবে। সেই সূত্র ধরে মৃত্তিকা বিজ্ঞানী হিসাবে আমাদের ছাত্রছাত্রী তথা কৃষির উন্নয়ন কল্পে বলতে চাই, ভূমির টেকসই ব্যবহারের জন্য মৃত্তিকা দূষণ কমাতে হবে, রাসায়নিক সার ও কীটনাশকের সঠিক ব্যবহার বিষয়ে জ্ঞান থাকতে হবে, কোয়ালিটি সম্পন্ন সেচ পানির ব্যবহার বাড়াতে হবে, মৃত্তিকা অবনয়ন কমাতে হবে, সর্বোপরি মৃত্তিকা সংরক্ষণের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। ভূমির টেকসই ব্যবহারের মাধ্যমে আমরা যদি আমাদের মাটিতে সোনার ফসল ফলাতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের অংশীদার হতে পারব। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের বিভাগীয় প্রধান জনাব রেখারানী ম্যাডাম, সুন্দরভাবে উপস্থাপন করার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আমাদের মৃত্তিকা বিজ্ঞান আয়োজিত আজকে আলোচনা সভায়। এখন আমাদের মাঝে বক্তৃতা দিবেন ধামরাই সরকারি কলেজের সম্মানিত শিক্ষক পরিষদের সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারী স্যার। আসসালামু আলাইকুম
ওয়ালাইকুম আজকে স্যার। হ্যালো ওয়ালাইকুম হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা আমি যাচ্ছে। স্ক্রিনে দেখতে পাচ্ছি। বলেন স্যার, শোনা যাচ্ছে, বলেন স্যার। অগাস্ট মাস আমি অধ্যক্ষ মহোদয়কে ধন্যবাদ দিচ্ছি। আমাদের পুরো মাস ব্যাপী জাতির জনকের এই এবং তার পরিবারের যে নির্মম পরিণতি অগাস্ট মাসে, সেই জায়গায় আমাদের মাসব্যাপী যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং আমরা বিভিন্ন বিভাগগুলো স্বতঃস্ফূর্তভাবে সেই জায়গায় অংশগ্রহণ করছি। আমি আজকে ধন্যবাদ দেই এমন একজন ব্যক্তি যিনি আমাদের একেবারে কাছে এসেছেন এবং যার স্বপ্নের সাথে জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ওতপ্রোতভাবে জড়িত। সরাসরি বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যিনি কাজ করতেন, আমাদের বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মহোদয় এবং BCSIR এর সাবেক মহাপরিচালক ডক্টর ASM আমিনুল হক স্যার এই জায়গায় আছেন। আমার বিভিন্ন বিভাগীয় প্রধানগণ আছেন, আমার প্রিয় সহকর্মী বৃন্দ আছেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা আছেন। এবং আজকের এই যে টপিকটা ঠিক করা হয়েছে, আমি মৃত্তিকা বিজ্ঞান বিভাগকে ধন্যবাদ দিচ্ছি এই কারণে যে এই গুরুত্বপূর্ণ সময় জাতির জনক বঙ্গবন্ধুর যে স্বপ্নটা সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ গড়ার প্রথম ভিত্তি স্থাপন করেছিলেন তিনি হচ্ছে সেই কৃষি বিপ্লবের মাধ্যমে। এবং স্বাধীন হওয়ার পরে না, এই স্বাধীন হওয়ার পরে যদি 60-এর দশকের প্রথম থেকে যেভাবে কৃষি বিপ্লব শুরু হয়েছে, পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদের মূলত কৃষি নির্ভর দেশকে সেই আন্দোলনের ছোঁয়া অথবা বিপ্লবের ছোঁয়া অথবা অগ্রগতির ছোঁয়া থেকে বঞ্চিত করার জন্য পৃথিবী, যেমন ফিলিপাইনে হয়েছে, যেমন থাইল্যান্ডে হয়েছে, যেমন ইন্দোনেশিয়াতে হয়েছে, যেমন চীনে হয়েছে, এই সমস্ত দেশগুলোতে সে অলরেডি তখন পর্যন্ত তার প্রথম দিকে হচ্ছে কৃষি বিপ্লব কিন্তু শুরু হয়ে গেছে। কিন্তু পাকিস্তানি শাসককে আমাদের একমাত্র অর্থনীতির ভিত্তি কৃষি, সেটাকে উন্নয়ন করতে দেবেন না বলেই সেই কৃষি বিপ্লবের সাথে আমাদের যুক্ত করেন নাই। এবং আপনারা হয়তো দেখে থাকবেন, যখন 46 সালে দেশ বিভাগের আগে যখন কৃষকরা বিভিন্ন জায়গায় আমি সরি, আমি কোথাও ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সেটা যদি শোনা যায় তাহলে এটা চলতে থাক। স্যার শোনা যাচ্ছে, বলেন থাক। স্যার, বলেন স্যার, শোনা যাচ্ছে স্যার, বলেন প্রবলেম হচ্ছে স্যার, বলেন শোনা যাচ্ছে, বলেন স্যার। সেটা হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 46 সালে যখন অঞ্চল ভেদে, আমরা যাকে কামলা দিতে বলি যে এক অঞ্চল থেকে আরেক অঞ্চল, সে সময় কিন্তু তখন ট্যাক্স দিতে হতো। বঙ্গবন্ধু তাকে রহিত করেছিলেন এবং তার জন্য তাকে যথেষ্ট অপদস্থ হতে হয়েছিল, বিশেষ করে গোপালগঞ্জ, বরিশাল, মাদারীপুর অঞ্চলে ঠিক একইভাবে। এবং তারপরে বিভিন্ন সময়ে সৌভাগ্য হয়েছিল যে 1954 সালে যখন যুক্তফ্রন্ট নির্বাচন হলো, তার আদর্শ কৃষি নির্ভর বাংলা গড়ে তোলার তিনি দায়িত্ব পেয়েছিলেন দুর্যোগ কৃষি মন্ত্রণালয়ের, এবং তিনি তাগুলো বাস্তবায়ন করতে হাতে ছিলেন, পরিকল্পনা নিয়েছিলেন। যখনই সেটা অগ্রগতির দিকে যাচ্ছিল, আপনারা এটাই ইতিহাস জানেন যে 58 সালে যখন মার্শাল্লাহ দেওয়া হলো এবং সমস্ত প্রোগ্রামগুলো অর্থাৎ মন্ত্রিপরিষদ ভেঙে দেওয়া হলো,
তখন বঙ্গবন্ধু আগাতে পারেন নাই সেটা ঠিক আছে, কিন্তু 1962 সালে হামিদুর রহমানের যে শিক্ষানীতি ছিল বঙ্গবন্ধু বারবার বলার চেষ্টা করছিলেন, এবং আরবি ভিত্তিক যে উর্দু ভিত্তিক যে শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল, এবং বঙ্গবন্ধু সেই জায়গায় কিন্তু তখন কৃষির উপর জোর দেওয়ার জন্য, আপনারা হয়তো জানেন ৬৬ সালে ৬ দফা আন্দোলন হলো, সেই জায়গায় কিন্তু তিনি কৃষি উন্নয়নের জন্য অর্থনৈতিক অনেকগুলো দফা দিয়েছিলেন, এটার ভিতর 2টা দফাই ছিল কৃষি উন্নয়নের জন্য। এবং আপনি এটা খেয়াল করে দেখবেন যে বঙ্গবন্ধু সবসময় কৃষকদের এবং কৃষির সাথে যুক্ত ছিলেন। পারিবারিক ভাবে যখন তিনি ওই শিক্ষাটা পেয়েছিলেন এবং কৃষিদের ভাগ্য উন্নয়নের জন্য যখন চেষ্টা করেছিলেন, তখন বঙ্গবন্ধুকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় নাই 1971 সাল পর্যন্ত। 1971 সালে যখন বঙ্গবন্ধু এলেন, 1971 সালে যখন স্বাধীনতা ঘোষণা হলো, 9 মাসের রক্তক্ষয় সংগ্রাম হয়েছিল, এবং এই সংগ্রাম একদিনে কিন্তু এই সংগ্রামের স্বাধীনতা, আমরা ভিয়েতনামের কথা জানি, ইথিওপিয়ার কথা জানি, আমরা পম্পোচিয়ার কথা জানি, 9 মাসের পৃথিবীর ইতিহাসে কেউ কোনোদিন স্বাধীনতা অর্জন করতে পারে নাই, এমনকি ভিয়েতনাম 30 বছরও পারে নাই। যাজ্ঞা এইসব কথা, সেটা বঙ্গবন্ধু দেশ যখন স্বাধীন হলো এবং বঙ্গবন্ধু এলেন যখন 1972 সালে মোট যে বাজেট হলো 450% বাজেট হচ্ছে বরাদ্দ দেওয়া হলো কৃষির উন্নয়নের জন্য। এবং আপনারা শুনে খুশি হবেন 1973 সালে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন তিনি বক্তব্য রাখছিলেন, তখন যে সমস্ত স্নাতক ডিগ্রিধারী কৃষি বিজ্ঞানীরা ওই জায়গাতে বের হচ্ছিলেন, একটা জিনিস বলেছিলেন তাদের আকৃষ্ট করার জন্য, এটা করেছিলেন যে আপনাদের প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হিসাবে নিয়োগ দেওয়া হবে, এটা হচ্ছে কৃষির উন্নয়নকে কেন্দ্র করে। এবং আরেকটা জিনিস তিনি বলেছিলেন একদম চূড়ান্ত ভাবে, যারা কৃষি বিজ্ঞানী আছেন এই জায়গায় তারা হয়তো পরিষ্কার জানেন, বলেছে আমাকে যদি বেটে খাওয়াও তাও এক নলা ভাত জুটবে না, ভাত জুটতে হলে মাঠে চলে যাও, নিজে নতুন নতুন চিন্তা নিয়ে, নতুন নতুন ভাবনা নিয়ে কৃষির উন্নয়নের জন্য নতুন সেচ, নতুন বীজের ব্যবস্থা করো, নিচের উদ্ভাবন করো, এবং সেই সমস্ত বিষয়গুলো যদি করতে পারো তাহলে কৃষকের ভাগ্য উন্নয়ন ঘটবে। আমরা জানি পৃথিবীর সমস্ত দেশের যতগুলো পাট উৎপাদন হতো তার 75% বাংলাদেশ উৎপাদন হতো, আমরা পাকিস্তানের কাছে বঞ্চিত, তারা সেই মুদ্রাগুলো আমাদের দেয়নি। দেশে চূড়ান্ত ভাবে যখন যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ উনি ডিক্লেয়ার করলেন যে আপনার হচ্ছে 72 সালে সবুজ বিপ্লব কর্মসূচি গ্রহণ করলেন, এবং কৃষকদের ভিতর সেচ, অর্থাৎ 10 বছর আগে যেখানে পৃথিবীর অন্যান্য দেশগুলো শুরু করেছে, আমাদের তখন শুরু করতে হলো, কারণ পাকিস্তানি সরকার তখন করতে দেয় নাই। জাতির জনক বঙ্গবন্ধু প্রথমে সে যে সমস্ত পৃথিবীর উন্নত দেশগুলো থেকে বীজ আনা শুরু করলেন, সার আনা শুরু করলেন, কীটনাশক আসা শুরু করলেন, এবং তিনি হচ্ছে সবসময় তারপরে হচ্ছে নতুন নতুন প্রযুক্তির ভিত্তিতে কৃষি কিভাবে উন্নয়ন ঘটানো যায় সেটার ব্যবস্থা করে দিলেন। কৃষি প্রিজার্ভ করার জন্য নতুন নতুন গোডাউন স্থাপন করলেন। আপনারা একটা জিনিস খেত, এখন হয়তো যে বিষয়টা মনে করছেন যে নিরাপদ খাদ্য, আগে আমরা বলতাম খাদ্য নিরাপত্তা, যে মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য, আর এখন বলছি যে নিরাপদ খাদ্য। বঙ্গবন্ধু সবসময় বলেছেন যে জমিতে কীটনাশক এবং রাসায়নিক সার ব্যবহার করা যাবে না তা না, তবে সেটা কতটুকু মানুষের স্বাস্থ্যসম্মত হবে সেটা আপনারা যারা কৃষি বিজ্ঞানীরা তারা উদ্ভাবন করবেন, বের করবেন। বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট যেটা আছে, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট যেগুলো আছে, সবগুলোকে তিনি বললেন যে নিরাপদ খাদ্য, আমরা এখন স্লোগান দিচ্ছি যে নিরাপদ খাদ্য দরকার, নিরাপদ খাদ্য ছাড়া কখনো মানুষের জীবন ধারণ করা সম্ভব নয়। কোন পরিমাণ, কোন প্রোটিন আছে কিরকম, ফ্যাট আছে কিরকম, অ্যাশ কিরকম আছে, মাইক্রোনিউট্রিয়েন্ট কিরকম কাজ করছি। অর্থাৎ বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন আমরা আরো এই সমস্ত বিষয়গুলো নিয়ে কাজ করতো। এবং এখন যেটা রেখা আপা বললেন এবং আপনাদের যে সাবজেক্টটা যোগ করছেন, আমি শ্রদ্ধা জানাই এই জন্য যে এই জায়গায় স্যার আছেন, স্যার আরো ভালো করে বলবেন, উনি ওই বিষয়ের বিশেষজ্ঞ, আমি ওই বিষয়ে তেমন কিছু বলতে চাই না। মাটি ছাড়া, এবং বারবার একটা স্লোগান আমি বারবার চেষ্টা করে দেওয়ার জন্য, যে মাঠ এবং পাট এই দুইটা সমন্বয় না হলে দেশের অর্থনৈতিক উন্নয়ন কোনোদিন ভিত্তিটা মজবুত হবে না, দীর্ঘস্থায়ী হবে না, স্থিতিশীল হবে না। সেজন্য আমি বলি মৃত্তিকা যার উপর ভরসা করে, যে মাটির উপর
ভরসা করে আমরা বেঁচে আছি, যে মাটি আমাদের অন্ন দিচ্ছে, বস্ত্র দিচ্ছে, শিক্ষা দিচ্ছে, চিকিৎসা দিচ্ছে, সেই মাটির যদি গুণগত মান যদি আমরা বজায় রাখতে পারি, এই থেকে উৎপাদিত প্রত্যেকটা পণ্য বিষে পরিণত হবে এবং আমরা অসুস্থ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো কৃষিকে ভিত্তি করে ব্যবসা করার চেষ্টা করছে, বিভিন্ন ধরনের বিষাক্ত কীটনাশক ব্যবহার করার পরামর্শ দিচ্ছে। আমরা দেখছি বঙ্গবন্ধু মারা যাওয়ার পর থেকে এদেশে সাপ রপ্তানি হয়েছে, ব্যাঙ রপ্তানি হয়েছে, এদেশে কীটনাশক ব্যবহার শুরু হয়েছে। বঙ্গবন্ধু কখনো এইভাবে কীটনাশক দিতে বলেন নাই কৃষি ফসলে, এবং যার ফলে সেই যে ৭৫-এর পর মানুষের ধীরে ধীরে এখন দেখেন ক্যান্সারের পরিমাণ, এখন দেখেন লিভারের প্রবলেম হচ্ছে, এখন দেখেন হার্টের অসুখ হচ্ছে সবগুলোই, এবং কিডনি ফেলিওর করছে, এখন দেখেন ডায়াবেটিসের পরিমাণ বাড়বে, একমাত্র অনিরাপদ খাদ্য আমরা ভক্ষণ করছি বলে আমি জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারের সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ ধামরাই সরকারি কলেজের সম্মানিত সম্পাদক স্যার বারী স্যার আমাদের মৃত্তিকা বিজ্ঞানের সাথে এখন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। স্যার বিভিন্ন ফসল নিয়ে এখন গবেষণা শুরু করেছে, কম্পোস্ট সার, নতুন নতুন সারের যে কি প্রয়োগ, স্যার এগুলি প্রয়োগ করে আমাদেরকে সাথে আলাপ আলোচনা করে। স্যার ম্যানেজমেন্টের টিচার হয়ে স্যার এইসব কাজে জড়িত আছে। স্যারকে অশেষ ধন্যবাদ। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় বলিতেন যে আমাদের সমাজে চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী। তাদের অবস্থার উন্নতির জন্য আমাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পিছনে নিয়োজিত করতে হবে। উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1953 সালের 4 ডিসেম্বর যখন যুক্তফ্রন্ট গঠন করছে, তখন বঙ্গবন্ধু ওই নির্বাচনী জোটের একজন অংশীদার ছিলেন। তখন তিনি কোটালীপাড়া গোপালগঞ্জ আসনের প্রার্থী হয়েছিলেন। সেই জোটের যে 21 দফা কর্মসূচি দিয়েছিলেন, তার প্রধান 6টি দফাই ছিল কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিবেদিত। যেমন বিনা ক্ষতিপূরণে জমিদারি ও সব খাজনা আদায়কারী সত্ত্ব উচ্ছেদ ও রহিত করিয়া ভূমিহীন কৃষকের মধ্যে উদ্বৃত্ত জমি বিতরণ করতে হবে, উচ্চ হারের খাজনা ন্যায়সঙ্গতভাবে হ্রাস করতে হবে এবং সার্টিফিকেট যুগে খাজনা আদায়ের প্রথা রহিত করতে হবে। এইসব কথাগুলি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের মাঝে বলেছিলেন। এখন আমাদের মাঝে যে স্যার বক্তৃতা দিবেন আমাদের সম্মানিত প্রধান অতিথি, আজকের আলোচনার প্রধান আকর্ষণ প্রফেসর ডক্টর এস এম ইমামুল হক স্যার, যার বিশেষণ দিয়ে শেষ করা যাবে না। স্যার যে দুইটা বিশেষণ আমরা ব্যানারে দিয়েছি, তাছাড়াও স্যার আমাদের ডিপার্টমেন্টের সকল কাজে নিয়োজিত ছিলেন। সে বঙ্গবন্ধুর একদম ঘনিষ্ঠ একজন সহযোগী এবং স্যারের আমাদের যে কামাল হোসেন তার স্যারের বঙ্গবন্ধুর ছেলে, তার সাথে খুবই ভালো একটা সম্পর্ক ছিল স্যারের। সেই হিসাবে স্যার তাছাড়া আমাদের বিভাগের চেয়ারম্যান, শহীদুল্লাহ হলের প্রভোস্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাথে অনেকদিন স্যারের জড়িত ছিল। স্যারের অনেক কাজের মধ্যে জড়িত এখনো আছে। স্যারকে আল্লাহ হায়াত দেখ। সেই হিসাবে আজকে এখন আমাদের মাঝে মূল্যবান বক্তৃতা প্রয়োগ করবেন প্রফেসর ডক্টর এস এম ইমামুল হক স্যার। ধন্যবাদ উলাই। ধামরাই সরকারি কলেজ মৃত্তিকা বিজ্ঞান বিভাগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া, বক্তৃতা দিলেন রেখা রানী এবং জনাব শামসুল বারী। আপনাদের বক্তব্যে বঙ্গবন্ধু আজকের যে আলোচনার বিষয়বস্তু, বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ব্যবহার, অনেকগুলো দিকে আলোচিত হলো। আমি সবার শুরুতে এই শোকাবহ মাস আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, তার 3 পুত্র সন্তান সহ যে 18 জন 15ই আগস্ট শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি।
শ্রদ্ধা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত যা বলার আমি বলতে চেষ্টা করি। বঙ্গবন্ধু উনি একেবারে গ্রাসরুট লেভেল যেটাকে বলি আমরা, সেখান থেকে উঠে আসা মানুষ। অর্থাৎ উনি, ওনার ইতিহাস যারা আমরা জানি, যারা দেখি পড়ি, সব জানি, উনি গ্রামের থেকে উঠে এসেছেন এবং গ্রামের মানুষের সম্পর্কে ওনার অনেক বেশি, যে কোনো নেতার থেকে ওনার ধারণা বেশি। অধিকাংশ নেতাই শহরে নেতা, শহর থেকে এসে নেতা হয়, কিন্তু উনি একেবারে সেই গ্রামের মাটির থেকে উঠে এসে একটা দেশ স্বাধীন করে আমাদের একটা দেশ দিয়ে গিয়েছেন। স্বাভাবিকভাবেই ওনার দেশের মানুষের প্রতি যে মায়া মমতা, এটা আমরা যত চেষ্টাই করি না কেন আমাদের হবে না। উনি যখন বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন ছাত্র অবস্থায়, তারপরে যুক্তফ্রন্টের সময় উনি চেষ্টা করেছেন যে কৃষকদের উন্নয়নের জন্য। ওনার একটা ধারণা যেটা ছিল যে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন না হলে একটা দেশ, বিশেষ করে আমাদের মতো দেশ যেটা কৃষি নির্ভর দেশ, সেটা সামনের দিকে এগোবে না। যতই আমরা চেষ্টা করি না কেন সামনের দিকে আমরা এগোতে পারবো না। এবং এই কারণেই উনি যখন ৭১ সালে আমরা স্বাধীন হলাম, ওনার প্রথম ছিল যে আমরা কৃষিতে যেন স্বয়ং সম্পূর্ণ হই। ৭১ সালে আমাদের দেশের জনসংখ্যা ছিল ৭.৫ কোটি। তখন আমাদের খাদ্যের যে একটা ঘাটতি ছিল, সেটা প্রায় ২৫ থেকে ৩০ লাখ টন খাদ্য ঘাটতি ছিল। এবং এই খাদ্য ঘাটতির কারণেই তারপরে সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশ, ওয়ার্ল্ড পলিটিক্স ইত্যাদির কারণে ৭৪ সালের আমরা একটা দুর্ভিক্ষের সম্মুখীন হই, যে কারণে বঙ্গবন্ধু পরবর্তীতে সংবিধানের এক পরিবর্তন আনতে বাধ্য হয়েছিলেন। কারণ দেশ তখন সদ্য স্বাধীনতাপ্রাপ্ত একটি দেশ, সেখানে নানা প্রতিকূল অবস্থা সৃষ্টি হয়েছিল। অর্থনৈতিক পরিস্থিতি খুব একটা ভালো ছিল না। মুক্তিযুদ্ধের চেতনাকে ভুলুণ্ঠিত করার জন্য একটা গোষ্ঠী সদা সচেষ্ট ছিল, এখনো যারা আছে চেষ্টা করে যাচ্ছে। দলের ভেতর নেতাকর্মীদের দুর্নীতি ছিল। ওনার বক্তৃতাগুলো যদি আমরা শুনি মাঝে মধ্যে, এখন ইউটিউবে পাওয়া যাবে বক্তৃতাগুলো, সেখানে আপনারা ভালো করেই দেখবেন যে উনি এই দুর্নীতি সম্পর্কে সমানে বলে যাচ্ছেন। এরপরে দল ভাঙা ইত্যাদি ইত্যাদি একটা অবস্থার সৃষ্টিতে উনি বাধ্য হয়ে 4th অ্যামেন্ডমেন্ট আনেন এবং সেখানে যতগুলো বিষয়ে উনি উল্লেখ করেছিলেন তার মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল যে সেটা গ্রামে গ্রামে বহুমুখী সমবায় সমিতি করে গ্রামীণ অবকাঠামোকে উন্নয়ন করা এবং একই সঙ্গে কৃষি ব্যবস্থাকে ঢেলে সাজানো। বক্তব্য উঠে এসছে যে উনি সবুজ বিপ্লবের ডাক দিয়েছিলেন। যেহেতু উনি কৃষকদের একেবারে কাছের লোক, উনি জানতেন, উনি দেখেছেন যে কিভাবে মাটির স্বাস্থ্য রক্ষা করা যায়, কিভাবে কৃষির
উন্নয়ন করা যায়, কিভাবে ফলন বাড়ানো যায়। এই যে শামসুল বারী সাহেব বললেন যে আমরা এখন নিরাপদ খাদ্য বলি, খাদ্য নিরাপত্তার থেকে সরে এসেছি, আমরা সরে এসিনি, কারণ আমরা খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করেছি, করে এখন আমরা নিরাপদ খাদ্যের কথা বলছি। কিন্তু বঙ্গবন্ধু তখনই কিন্তু নিরাপদ খাদ্যের কথা চিন্তা করেছে, যে কি করলে খাদ্য নিরাপদ থাকে। বঙ্গবন্ধু কৃষি ব্যবস্থাকে যাতে আরো শক্তিশালী করা যায়, শামসুল বারী সাহেব যথার্থই বলেছেন যে 13ই ফেব্রুয়ারি 1972 সালে উনি কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বক্তৃতায়, সেখানে রুরাল বাংলাদেশ অর্থাৎ গ্রামীণ বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় তার রূপরেখা উনি ওখানে বক্তব্য রাখেন, এবং সেখানেই তিনি কৃষিটাকে আরো উন্নত করার জন্য, কৃষি বিজ্ঞানে মেধাবী ছাত্র শিক্ষার্থীদের আকর্ষণ করার জন্য উনি ডিক্লারেশন দেন যে এই কৃষি ক্ষেত্রে যারা চাকরিতে থাকবে তাদের ক্লাস 1 গেজেটেড অফিসারের সম্মান দেওয়া হবে, এবং সেটা এখন হয়েছে। এবং যে কারণে আমি সবসময় বলে এসেছি কথাটা, এখনো বলছি, আমাদের যতগুলো পাবলিক সেক্টর আছে, একটি সেক্টর যেটা সবসময় আমরা গর্ব করতে পারি, যেটা উন্নয়ন বা উন্নতি দেখে, সেটা হচ্ছে জীবনে আমি দেখেছি কৃষি সেক্টরে কোনো ব্যর্থতা, বিভিন্ন সেক্টরের ব্যর্থতা আমরা দেখি শুনি, কিন্তু কৃষি সেক্টরে কোনো ব্যর্থতা এই পর্যন্ত কেউ তুলে ধরতে পারে। এটার পিছনে কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধুরই অবদান। উনি যে ভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, এবং উনি বুঝেছিলেন যে একজন কৃষক যদি কাজ না করে, যে একটু আগে শামসুল বারী সাহেব বলে যে আমাকে বেটে খাওয়ালেও তুমি এক মুঠ ভাত পাবে না যদি কৃষক ঠিক মতন কাজ না করে। কথা তো ঠিকই, কৃষক যদি ঠিক মতন কাজ করতে পারে তাহলে কৃষকের জীবনের উন্নয়ন আনতে হবে, এবং সে কারণেই গ্রামীণ অবকাঠামোকে উন্নত করতে হবে। বঙ্গবন্ধুর এই চিন্তা ভাবনা কিন্তু তার সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি কিন্তু এই পলিসি নিয়ে এগোচ্ছেন। উনি এখন গ্রামীণ অবকাঠামো উন্নয়নের দিকে আমরা কিন্তু দেখছি যে ভালোভাবে প্রয়াস চলছে, এবং এই গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য উনি যে প্রস্তাব করেছিলেন যে 299 থেকে 500 একর জমি পর্যন্ত সমবায়ের অধীনে আসবে। এই সমবায়ের অধীনে আসার পর জমির এটা পরিচালনা করবে কে? জমির মালিক, কৃষক এবং সরকার মিলে, অর্থাৎ জমির মালিকের এক অংশ থাকবে, জমির মালিক তারা যে এই পরিচালনা করার জন্য তার জমির মালিকের পক্ষে থাকবে 12 জন, ভূমিহীন কৃষকদের পক্ষে থাকবে 6 জন, এবং সরকার কর্তৃক নিয়োজিত থাকবে 3 জন। এরা মিলে এই সমবায় সমিতিগুলো পরিচালনা করবে। প্রাথমিকভাবে উনি পাইলট হিসেবে 50টি গ্রামের কথা শুরু করেছিলেন, পরবর্তীতে এটা আরো বৃদ্ধি পাওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি বঙ্গবন্ধুর এই যে পরিকল্পনা, এটা বাস্তবায়ন বঙ্গবন্ধু তার জীবনে দেখে যেতে পারেন। বঙ্গবন্ধু যে কৃষি বিপ্লবের যে ডাক দিয়েছিলেন, সবুজ বিপ্লব, হাই ইল্ডিং ভ্যারাইটির ইন্ট্রোডাকশন, এর ফলে কিন্তু 75 সালেই আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হই। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর
যারা এদেশ শাসন করেছে তারা কিন্তু এই স্বীকৃতি যাতে না দেওয়া যায় সেজন্য সবসময় বলেছে যে আমরা খাদ্য স্বয়ংসম্পূর্ণ হইনি। আমি তো নিজেই সাক্ষী আছি, কয়েক এমনও বলা হয়েছে যে এগুলো বললে কিন্তু আমাদের ইয়ে আসবে না, কি বলে, সাহায্য আসবে না, কারণ খাদ্যের জন্য সাহায্যটা একটু তাড়াতাড়ি আসে। এই এই ধরনের একটা নিকৃষ্ট মনোভাবের আমরা পরিচয় দেয়া হয়েছে। বঙ্গবন্ধু কৃষি ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য কৃষি শিক্ষা, গবেষণা, এক্সটেনশন, কৃষি ইন্ডাস্ট্রি, কৃষি মার্কেট, ট্যাক্স ওয়েব, তিনি ট্যাক্স ওয়েব করেছিলেন। 25 বিঘা জমি পর্যন্ত খাজনা মওকুফ করা হয়েছিল। এখন এই যে বিষয়টা, এগুলো কি আমরা কখনো চিন্তা করে দেখেছি যে সেই 71-72 সালের চিন্তা ভাবনা গুলো যদি বঙ্গবন্ধু বেঁচে থাকতেন এবং উনি করে দিতে পারতেন, তাহলে আজকে আমরা মধ্যম আয়ের দেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি 50 বছর, স্বাধীনতার 50 বছর পরে। উনি কিন্তু বলেছিলেন 5টি বছর তোমরা আমার কাছে কিছু চেয়েও না, আমাকে কাজ করতে দাও। 5টি বছর ওনাকে যদি আমরা কাজ করতে, সত্যি সত্যি কাজ করতে দিতাম, তাহলে কিন্তু আমরা অনেক আগেই একটা উন্নত দেশে রূপান্তরিত হতাম। বঙ্গবন্ধু কিন্তু ইন্টিগ্রেটেড এগ্রিকালচার বলতে যেটা আমরা বুঝি, আমরা অনেকে যারা এর সাথে সম্পৃক্ত, অর্থাৎ একই অবস্থান থেকে কি বলে এগ্রিকালচার ক্রপ, ভেজিটেবল, অ্যানিম্যাল হাজবেন্ডারি, পোলট্রি সবই এক জায়গা থেকে হয়, এবং এটা হচ্ছে আজকাল আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা বঙ্গবন্ধুর ইয়ে ছিল যে আমরা ইন্টিগ্রেটেড এগ্রিকালচারে চলে যাই না কেন। শুধু তাই না, ওনার নির্ধারিত পথে এগিয়েই আজ আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ শুধু হইনি, আমরা বিশ্বে একটা রোল মডেল হয়েছি। এই যে পাটের কথা আসলো, পাটকে একেবারে পাকিস্তানিরা যা না করেছে, পাকিস্তানি সহযোগী এদেশে যারা শাসন করেছে তারা এটাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত করেছিল। আমরা পাটের সুদিন ফিরে পেয়েছি, এর জন্য ধন্যবাদ দিতে হবে বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু কৃষি সম্পৃক্ত যে সমস্ত অর্গানাইজেশন গুলো ছিল, যেমন বাড়ি, বিড়ি, এগুলোকে আরো বেশি সক্রিয়, আরো উন্নত করার এবং তাদের ম্যানেজমেন্ট যাতে আরো ভালো হয় সে ব্যবস্থাগুলো উনি করেছেন। উনি বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল, হর্টিকালচার ডেভেলপমেন্ট বোর্ড, সিড সার্টিফিকেশন এজেন্সি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন, বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট, এগুলো স্থাপনায় সহায়তা শুধু করেননি, এগুলো যাতে আরো উন্নত এবং আরো আধুনিক ভাবে কাজ করতে পারে সে প্রচেষ্টাও উনি করে গিয়েছিলেন। উনি যে সমবায় প্রথার কথা বলেছিলেন, সেখানে ওনার চিন্তা ভাবনাটা এমন ছিল যে যা লাভ হবে
তার 67% যাবে কোঅপারেশনে, এবং কমিটি এখান থেকে সর্বোচ্চ 70% খরচ করতে পারবে। কিসের জন্য? প্রোডাকশন অ্যান্ড ইনপুট কস্ট। 7% যাবে এই সমবায়ের ম্যানেজমেন্টের জন্য, এবং 10% ক্যাপিটাল ডেভেলপমেন্টের জন্য, 1% থাকবে ট্যাক্স অ্যান্ড ট্যারিফের জন্য, এবং 5% থাকবে ভিলেজ ওয়েলফেয়ারের জন্য। অর্থাৎ ভিলেজ ওয়েলফেয়ারটা ওনার চিন্তায় সবসময় ছিল। আর লভ্যাংশের 25% নেবে সদস্যরা, 25% ম্যানেজমেন্ট কমিটি, 50% থাকবে গ্রামীণ উন্নয়নে ব্যয় করা যাবে। এইটা যদি আমরা করতে পারতাম, 50 বছরের দেশ কোথায় থাকতো আমরা একটু চিন্তা করে দেখতে পারি। জাতির পিতার যে চিন্তা ভাবনা, তার সেই 3 বছরে নেওয়া যে বিভিন্ন বিষয়ে, শুধু কৃষির উপরেই না, কৃষি ছাড়াও অন্যান্য বিষয়ে যে ওনার চিন্তা ভাবনাগুলো ছিল, তা সবকিছুই কিন্তু আমরা এখন কার্যকর করছি। এবং এর জন্য আমাদের মহান আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ জানাতে হয় যে আমরা বঙ্গবন্ধু কন্যাকে আমাদের সরকার প্রধান হিসেবে পেয়েছি। তা না হলে বঙ্গবন্ধুর আদর্শকে আমরা আজকে এই পর্যায়ে নিয়ে আসতে পারতাম না। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই, এ কথাটা বঙ্গবন্ধু বারবার বলেছেন। সোনার মানুষ কি এমনি এমনি হবে? মানুষ ভালো হতে হবে। তো আমরা যদি যেখানে যে কাজটি করছি না কেন, যার যে কাজ, সে কাজটি যদি আমরা সিনসিয়ারলি করি, আমার যতটুকু পরিধি আমি সেটুকুই করি না কেন, তাহলে তো দেশ অনেক আগেই একটা সুন্দর দেশ হিসাবে হয়ে যেত। এরপরেও আমরা তো, আমাদের দিন শেষ, আগামী যে প্রজন্ম, তাদের জন্য আমাদের একটা সোনার বাংলা, অর্থাৎ একটা সমৃদ্ধশালী, সোনার বাংলা বলতে বঙ্গবন্ধু মিন করেছেন একটা সমৃদ্ধশালী সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং ন্যায় পরায়ণ নীতিবান জনগোষ্ঠী। এটা যদি আমরা রেখে যেতে পারি, তাহলেই বঙ্গবন্ধুর আশা সফল হবে, তার স্বপ্ন বাস্তবায়ন হবে। আমি আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সর্বশেষে সকল বাংলাদেশ স্বাধীন করার জন্য 30 লক্ষ শহীদ, 3 লক্ষ নিপীড়িত নির্যাতিত মা বোন সহ বিভিন্ন সময়ে যারা শহীদ হয়েছেন, 15ই আগস্টে বঙ্গবন্ধু সপরিবারে শহীদ হয়েছেন, পরবর্তীতে জেল হত্যা, সবার প্রতি আমি আমার সশ্রদ্ধ কৃতজ্ঞতা এবং আমার সালাম জানাচ্ছি। এবং একই সঙ্গে আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা, তার দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করছি তার নেতৃত্বে বাংলাদেশ আরো এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা
অচিরেই বিশ্বে সুপরিচিত হবে। সকলকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ আমাদের শিক্ষাগুরু ইমামুল হক স্যারকে। স্যার বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহারের বিষয়ে যে নতুন নতুন জিনিস আমাকে এদেরকে আজকে শিখিয়েছেন, তা আমরা স্মরণ করি, তাই মনে রাখবো, মনে রেখে ভবিষ্যতে কার্যক্রমে আমরা প্রয়োগ করার চেষ্টা করব। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবনকে উৎসর্গ করে যে কিছু কাজ করেছেন, তার মধ্যে কৃষকদের প্রচুর তিনি অনেক কিছু দিয়ে গেছেন। যেমন তিনি বলেছেন, স্বাধীনতা তখনই আমার কাছে প্রকৃত স্বাধীনতা হবে যেদিন বাংলাদেশের কৃষক, মজুর, দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে। আমি বাংলাদেশের স্বাধীনতার জন্য চিরদিন আপনাদের সঙ্গ থেকে সংগ্রাম করেছি। আজও আমি আপনাদের সহযোদ্ধা হিসেবে আপনাদের পাশে আছি। দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করে দিব। এই যে ব্যাপারগুলি আমাদের জাতির জনক বলেছেন, এগুলি আমাদেরকে সার্বক্ষণিক স্মরণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। এই প্রত্যাশা নিয়ে এখন আমাদের মাঝে বক্তৃতা রাখবেন আমাদের ডিপার্টমেন্টেরই সহযোগী অধ্যাপক জনাব মহিদুর রহমান স্যার। উনি জাতীয় শোক দিবস কমিটির আহ্বায়ক। উনি আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য, ধন্যবাদ বক্তব্য প্রদান করবেন। জনাব মহিদুর রহমান স্যার। উলাই, জি স্যার। শোনো, জাতির পিতা জি কনস্টিটিউশনে কিন্তু জাতির জনক না, জাতির পিতা। জি স্যার। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজিম স্যার আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আজকের সভার সম্মানিত সভাপতি, ধামরাই সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া স্যার, উপস্থিত আছেন আমার শিক্ষাগুরু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর এবং বিসিএসআইআর এর সাবেক চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হক স্যার, উপস্থিত আছেন ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারী স্যার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, আমার সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। শোকের মাস আগস্টে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী যে অনুষ্ঠান, তারই অংশ হিসেবে মৃত্তিকা বিজ্ঞান বিভাগ বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহার শীর্ষক আলোচনা সভা আয়োজন করে। মৃত্তিকা বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান জনাব রেখারানী ম্যাডামকে বিশেষভাবে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা আয়োজন করার। বঙ্গবন্ধুর কৃষি ভাবনার সাথে মিল রেখে বাংলাদেশ এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ দেশে অর্থনীতি নিয়ে যতই মধুর ভাবনা আমরা ভাবি না কেন, লাভ হবে না যতদিন পর্যন্ত কৃষির উন্নয়ন আমরা সাধন করতে না পারব। আর কৃষির উন্নতির জন্য অবশ্যই ভূমির টেকসই ব্যবহারের উপর নজর দিতে হবে। আশা করি বঙ্গবন্ধুর কৃষি ভাবনার সাথে মিল রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা গড়তে পারবো, সেই প্রত্যাশা করি। আমার ধন্যবাদ দেওয়ার পালা। আমি ধন্যবাদ জানাই আমার শিক্ষাগুরু, যার উপস্থিতিতে আজকের এই অনুষ্ঠান আলোকোজ্জ্বল হয়েছে, আমরা গৌরবান্বিত বোধ করছি, সেই প্রফেসর ডক্টর এস.এম. ইমামুল হক স্যারের। দীর্ঘ 18 বছর আগে স্যারের সাথে ক্লাসে ছিলাম, সেই সময়ের কথা মনে পড়ে। আজকে আমি পরিসংখ্যান পড়াই, আমি যখন পরিসংখ্যান পড়াই আমার স্যারের কথা মনে হয়। আমি কৃতজ্ঞতা ভরে স্যারকে আমি স্মরণ করি যে আমার পরিসংখ্যানের বেসিক আমার স্যারের কাছ থেকে আজকে নিজে নিজে তারপরে শুধু ঈদ গাথার চেষ্টা করছি। ধন্যবাদ স্যারকে। আমাদের এই
ছোট্ট একটা অনুষ্ঠানে আপনার মতো বড় মাপের মানুষ উপস্থিত হয়ে আমাদেরকে গৌরবান্বিত করার জন্য ধন্যবাদ জানাই আমার ছাত্রছাত্রী, আমার বিজ্ঞ সহকর্মী বৃন্দ, শিক্ষক পরিষদের সম্পাদক স্যার সহ সকলকে, যাদের প্রত্যেকের উপস্থিতি আজকে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের এই শোকের মাসের আলোচনা আজকে নতুন একটা মাত্রা পেয়েছে। সর্বোপরি আমি ধন্যবাদ জানাই আমার প্রাণপ্রিয় অধ্যক্ষ প্রফেসর ডক্টর সেলিম মিয়া মহোদয়ের প্রতি। স্যারের একটা এত ডাইনামিক লোক, এত প্রত্যেকটা অনুষ্ঠান স্যার এত নিখুঁতভাবে কিভাবে দেখেন, এটা আমার স্যারের কাছে অনেক আমার জানার ইচ্ছা, যে একজন ব্যক্তি কি করে মাসে 20টা 22টা অনুষ্ঠান করে প্রত্যেকটা অনুষ্ঠানের প্রতি নিখুঁত নজর দেয়। স্যারকে আমি অনেক অনেক অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। স্যার, আমাদের মাঝে আপনার এই জ্ঞান আরো ছড়িয়ে দিবেন, আমরা যেন আপনার দিক দেখে আমরা আপনার মতো অবিচল, আপনার মতো নিখুঁত হতে পারি। সবশেষে মহান সৃষ্টিকর্তার প্রতি আমি কৃতজ্ঞতা জানিয়ে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ধন্যবাদ জ্ঞাপন বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ মহিদুর রহমান স্যার। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের মৃত্তিকা বিজ্ঞান আয়োজিত বঙ্গবন্ধু কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহার শীর্ষক আলোচনায় আমাদের মাঝে এখন বক্তৃতা প্রদান করবেন, যে নাম না বললে হয়, স্যার আমাদেরকে কলেজকে কিছুদিনের মধ্যে চেঞ্জ করে দিয়েছেন, যে স্যার সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখে, সকল কিছু সংশোধন করে দেয়, সকল জিনিসের উপরে স্যারের নজর রাখে। স্যারের প্রত্যেকটা জিনিস, কাজিম তুমি এটা করতেছো, এটা আমাকে আগে দেখাই নিবা, যাতে কোনো ভুল না হয়। আগস্ট মাস কোনো একটা প্রবলেম হলে আমাদের কিন্তু সবার সমস্যা হবে। এই জিনিসগুলি স্যার আমাদেরকে সবসময় এই ব্যক্তিগুলি বলেছেন। এখন আমাদের মাঝে বক্তৃতা দিবেন আমাদের কলেজের সুযোগ্য অধ্যক্ষ, মান্যবর অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ সেলিম মিয়া স্যার। শুভ মধ্যাহ্ন। মাসব্যাপী ধামরাই সরকারি কলেজ আয়োজিত শোকাবহ আগস্ট এবং 15ই আগস্ট উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন পূর্বক অনুষ্ঠানমালার অংশ হিসেবে ধামরাই সরকারি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগ আয়োজিত বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহার শীর্ষক আলোচনা সভার সম্মানীয় প্রধান অতিথি, বিশিষ্ট কৃষিবিদ, শিক্ষাবিদ, আমাদের অনেকের শিক্ষাগুরু, সাবেক চেয়ারম্যান BCSIR, মাননীয় সাবেক উপাচার্য বরিশাল বিশ্ববিদ্যালয়, একজন সেরা সংগঠক, উপস্থিত আছেন ধামরাই সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্মানীয় সম্পাদক প্রফেসর ডক্টর মোহাম্মদ শামসুল বারী স্যার, উপস্থিত আছেন বিভিন্ন বিভাগের আমার অধ্যাপক স্যারেরা এবং বিভাগ প্রধানেরা, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক এবং প্রভাষক আমার প্রিয় সহকর্মীরা, উপস্থিত আছেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আমার স্নেহের শিক্ষার্থী ভাই বোনেরা, এবং আছেন আমার প্রিয় সহকর্মী ধামরাই সরকারি কলেজের কর্মচারীবৃন্দ। সবাইকে আমি এই শোকের মাস উপলক্ষে আমার হৃদয়ের শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা সবাই আমার প্রীতি, শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। সম্মানিত সুধীজন এবং প্রিয় শিক্ষার্থীরা, যার জন্ম না হলে আজ আমি অধ্যক্ষ হতাম না। আজকের আমাদের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামখ্যাত শিক্ষক এবং শিক্ষাবিদ হওয়ার সুযোগ ছিল না। এই সুন্দর পরিবেশে শিক্ষাদানের সুযোগ আমাদের হতো না, এবং কর্মসংস্থানের এই অবারিত দ্বার উন্মোচিত হতো না। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার জীবনের 55টি বছর তিনি আমাদের তার সংগ্রাম করে একটি স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করে দিয়েছেন। বাঙালি জাতিসত্তার এই মহানায়কের প্রতি আমি আবারও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তার সাথে 15ই আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদের প্রতি, তাদের প্রতি। সম্মানিত সুধী, আমরা দীর্ঘক্ষণ বাংলাদেশের বঙ্গবন্ধুর কৃষি ভাবনা টেকসই ভূমি ব্যবহার শীর্ষক আলোচনা শুনলাম। স্বাগত বক্তব্য দিলেন আমাদের এই বিভাগেরই সম্মানিত বিভাগীয় প্রধান রেখা রানী। তিনি চমৎকারভাবে বঙ্গবন্ধুর কৃষি ভাবনার সাথে বাংলাদেশের কৃষি ব্যবস্থার সুসমন্বয়ের কথা উল্লেখ করলেন। শুভেচ্ছা বক্তব্য দিলেন আমাদের কৃষি চর্চা করেন যিনি, তিনি মূলত ব্যবস্থাপনার শিক্ষক হলেও আমি তাকে একজন কৃষক হিসেবেই জানি। কৃষির লালনকর্তা আমাদের শামসুল বারী স্যার বঙ্গবন্ধুর কৃষি বিষয়ক ভাবনার অনুমুখ্য বিষয়গুলো তিনি তুলে ধরতে চেষ্টা করেছেন। আর আমাদের আজকের আলোকিত অতিথি আমাদের ইমামুল হক স্যার বঙ্গবন্ধুর কৃষকের সন্তান হিসেবে কৃষিকে নিজের চোখে যেভাবে তিনি দেখেছেন এবং কৃষকের দুর্ভোগ তিনি তার রাজনৈতিক জীবনে প্রত্যক্ষ করেছেন, তার আলোকে বঙ্গবন্ধুর কৃষি ভাবনা এবং টেকসই ভূমি ব্যবহারের উপর একটি অনবদ্য আলোচনা, আমি বলবো একটি একাডেমিক আলোচনা আমাদের সামনে তুলে ধরেছেন। স্যারকে আমি ধামরাই সরকারি কলেজের পক্ষ থেকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সম্মানিত সুধীজন এবং প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি আগেই বলেছি, তার 55টি বছর জীবন বাংলাদেশের দুঃখী মানুষের দুঃখ দূরীকরণের জন্য ব্যয় করেছেন। বিশেষ করে যারা অনাহারী, অভাবী, কৃষক, শ্রমিক, তাদের সাথে তিনি গভীরভাবে মিশেছেন, তাদের দুঃখ দুর্দশা নিজে দেখেছেন এবং তার আলোকে এই যে আদমজি পাটকল নানা সংঘর্ষ হলে তিনি তাৎক্ষণিক সেখানে ছুটে যেতেন, তাদের পাশে থাকতেন। মন্ত্রী হয়ে শপথ নেওয়ার সাথে সাথে তিনি সেখানে চলে গেছেন আদমজির রায়ট, আদমজির সংঘর্ষ নিরোধিত করার জন্য। সেখানে তার নেতা, তখনকার নেতা আওয়ামী লীগের সভাপতি মাওলানা ভাসানীকেও তিনি সাথে নিয়ে গেছেন। তিনি প্রত্যক্ষ দেখে, সমস্যা দেখে তা নিরসনের চেষ্টা করছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কৃষকের উন্নয়নের জন্য যে কর্মসূচি নিয়েছেন, কোন রাষ্ট্রের অধিপতি পৃথিবীর ইতিহাসে তার কৃষকের জন্য এমন কোন কর্মসূচি নেওয়ার ইতিহাস আমাদের জানা নেই। আমরা অবাক হয়ে যাই, সদ্য স্বাধীন দেশ, ব্রিজ নাই, কালভার্ট নাই, কোষাগারে টাকা নাই, চারদিকে শুধু নাই। সেই সময় বঙ্গবন্ধু কৃষককে বাঁচানোর জন্য তিনি বিনামূল্যে বীজ দিলেন, সার দিলেন, অন্যান্য দেশ থেকে আধুনিক কৃষি সামগ্রী তিনি নিয়ে আসলেন। কৃষি চাষাবাদের জন্য ট্রাক্টর, তারিয়ানা, জলসেচ, আধুনিক জলসেচ সমগ্র দেশে তিনি আনলেন এবং এখানে সার, কীটনাশক বিনামূল্যে দিলেন। তিনি কৃষি বিপ্লব সংগঠিত করলেন। কিন্তু ষড়যন্ত্রকারীরা তার এই সাফল্যকে সুনজরে দেখেনি। দেশীয় ঘাপটি মেরে থাকা রাজাকার আলবদরের সহচরেরা এবং বিদেশের ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর এই সাফল্যকে বাঁকা চোখে দেখার কারণে তারা নানা ষড়যন্ত্র শুরু করে। কিন্তু সেই সময় আমাদের মনে আছে, রাশিয়া এবং ভারত আধুনিক কৃষি সামগ্রী, বিশেষ করে কৃষি সেচ যন্ত্রপাতি বাংলাদেশকে বিনামূল্যে দিয়ে সারা দেশে
সারা দেশকে ৭৪-এর যে মানব সৃষ্ট দুর্ভিক্ষ, সেই দুর্ভিক্ষ থেকে বাংলাদেশকে বাঁচানোর সহযোগিতায় এগিয়ে আসে। বঙ্গবন্ধু এই ৭৪-এর দুর্ভিক্ষের আলোকে তার ভবিষ্যৎ পরিকল্পনা তিনি শুরু করেন। একদিকে ষড়যন্ত্রকারী মানব সৃষ্ট দুর্ভিক্ষ, আরেকদিকে সর্বহারা নিধনের নামে, শ্রেণী স্বার্থ উদ্ধারের নামে হত্যা, নিধনযজ্ঞ, রাজনৈতিক সন্ত্রাস, অরাজকতা, এই সব সৃষ্টি করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে। এই প্রেক্ষিতে বঙ্গবন্ধু দূরদর্শী রাষ্ট্রনায়ক শেখ মুজিব নতুন পরিকল্পনা আমাদের সামনে উত্থাপন করেন। তিনি দ্বিতীয় বিপ্লবের ডাক দেন, সবুজ বিপ্লবের ডাক দেন। কৃষককে সেখানে সামনে নিয়ে আসেন, শ্রমিককে সেখানে সামনে নিয়ে আসেন, এবং যারা পড়াশোনা করেছে, আপনারা বঙ্গবন্ধুর ভাষণ থেকে শুনবেন, সেই সব লেখাপড়া জানা বিশ্ববিদ্যালয় কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের তিনি আহ্বান জানিয়েছেন, তোমরা বাবারা ছুটির সময় বাড়িতে যাও, তোমরা প্ল্যান পড়ছো বলে বাড়িতে গিয়ে বাবার সাথে কৃষি কাজ করতে লজ্জা পেও না, ছুটির সময় বাবার সাথে কৃষি কাজ করো, কৃষির উন্নয়ন সাধনে ভূমিকা রাখো, পাশাপাশি পড়াশোনা করো। শিক্ষার্থীদের কৃষির প্রতি মনোযোগের প্রতি দেওয়ার জন্য বঙ্গবন্ধুর এই উদাত্ত আহ্বান, তিনি কৃষকের সন্তান এবং কৃষকের দুঃখ দুর্দশা অপনোদনের চেষ্টা থেকেই করেছেন বলে আমরা জানি। তার যে সবুজ বিপ্লব, সেখানে তিনি সমবায় পদ্ধতি আনলেন, যার অতিরিক্ত জমি, বেশি জমি আছে, সেই জমি ভূমিহীনদের বিতরণের ব্যবস্থা করলেন, এবং তিনি ব্যবস্থা করলেন এই যে সমবায় পদ্ধতিতে যার যেটুকু জমি আছে সেই অনুযায়ী তিনি ফসল পাবেন। আর কি ফসল? যারা নিরন্ন, যারা অসহায়, যারা ক্ষুধা দারিদ্র্য পীড়িত, তাদের মধ্যে সমতার ভিত্তিতে বন্টন করে দেওয়া হবে। তিনি নির্ধারিত করে দিলেন নির্দিষ্ট জমির বেশি ব্যক্তিগত কারো নামে ভূমি থাকতে পারবে না, অতিরিক্ত ভূমি ভূমিহীনদের মাঝে বিতরণ করে দিতে হবে। তিনি যেদিন বাকশাল প্রতিষ্ঠা করলেন, জাতীয় সংসদে ভাষণ দিলেন, আমরা সবাই সেই ভাষণ শুনেছি। সেই ভাষণে মূলতই ধনিক শ্রেণীর কথা নেই, সেখানে শ্রমিক শ্রেণীর এবং কৃষক শ্রেণীর কথাই সবচেয়ে বেশি করে আছে, এবং তাদের দুর্দশা লাঘবের প্রয়াসের কথা তিনি সবিস্তারে বর্ণনা করেছেন। এই সাথে তিনি এও বলেছেন যে এই আমার সবুজ বিপ্লব, এই আমার বাকশাল গঠন, এটা শুধু সাময়িক সময়ের জন্য। বাংলাদেশে স্থিতি আসলে, কৃষকের মুখে হাসি ফুটলে, শ্রমিকের মুখে হাসি ফুটলে, আমরা আবার আমার যেই গণতন্ত্রের জন্য জীবনব্যাপী আমি সংগ্রাম করেছি, সেই গণতন্ত্র ধারায় আবার আমি ফিরে যাব, আবার আমি বাংলাদেশে সোনার বাংলা কায়েমের জন্য আমার সকল জনগণকে নিয়ে একসাথে কাজ করব। কিন্তু শত্রুরা, ষড়যন্ত্রকারীরা, দেশি এবং বিদেশি, খুনি মোস্তাক, খুনি মুজিব, খুনি জিয়া এবং হাসিটি বেগম মির্জাফরের এদেশীয় সহচর আর বিদেশি ষড়যন্ত্রকারীরা বঙ্গবন্ধুর এই সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। 15ই আগস্ট জাতির এই মহানায়ককে ঘাতকের বুলেট আঘাতে বঙ্গমাতা মুজিব সহ তার পরিবারের 18 জন স্বজনকে হত্যা করে, কিন্তু ঘাতকদের সেই স্বপ্ন বাস্তবায়িত হয়নি। দীর্ঘ 21 বছর পর তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। ভীষণ 2021, রূপকল্প 2041 এবং ডেল্টা প্ল্যান 2100। তিনি আমাদের সামনে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার
চিত্র তুলে ধরেছেন এবং তা বাস্তবায়নের জন্য তিনি যেমন কাজ করছেন, তেমনি বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে, তার যারা অনুসারী, যারা জাতীয়তাবাদ, যারা বাংলাদেশের জাতিসত্তা, বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাস করে, তারা তাদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন দেশ গড়ার, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার। ইতিমধ্যে আমরা মধ্যাহ্নের দেশে উন্নীত হয়েছি, পদ্মা সেতু নির্মাণের শেষ পর্যায়ে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের শেষ পর্যায়ে, কর্ণফুলী টানেল নির্মাণের শেষ পর্যায়ে, মেট্রো রেল এখন দৃশ্যমান। বঙ্গবন্ধুর সোনার বাংলা এখন আমাদের সামনে জল্যমান ভাবে ফুটে উঠেছে। আসুন আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসে জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী অনতিকর্ম রাষ্ট্রনায়কের নির্দেশনা অনুযায়ী বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার ক্ষেত্রে একযোগে কাজ করি। তাহলেই তার প্রতি আমাদের সম্মান প্রদর্শন করা হবে। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নের মধ্যে দিয়ে তার স্বাধীনতার স্বপ্ন এবং তার উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাই। আমি আবারও আজকে যারা অনুষ্ঠান দেখছেন, উপস্থিত আছেন, আমাদের মাননীয় প্রধান অতিথি, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, তাকে সহ ধামরাই সরকারি কলেজের সকল শিক্ষক, সকল শিক্ষার্থী, সকল কর্মচারী এবং শুভানুযায়ীদের কল্যাণ কামনা করছি। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের অধ্যক্ষ মহোদয়কে তার এই সুন্দর জ্ঞানগর্ভ বক্তৃতা দেওয়ার জন্য। বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও টেকসই ভূমি ব্যবহার সূচক আলোচনা সভায় আজকে অধ্যক্ষ মহোদয়ের অনুমতি নিয়ে সমাপ্তি ঘোষণা করতে চাচ্ছি। স্যার আনমিউট করে নেন, স্যার একটু আনমিউট করে নেন, স্যার একটু আনমিউট করে নেন। স্যারকে সালাম দিচ্ছি। স্যার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকেন। আমাদের সময় দিয়েছেন স্যার, অনেক কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ইমামুল হক স্যার, স্যার আপনাকে অনেক কষ্ট দিলাম স্যার। না, ইটস ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার আসবে স্যার, আমরাই আমাদের ইনশাআল্লাহ আসবো, যখন কলেজে যার সময় হবে, সুযোগ হবে, আমি যাব, ইনশাআল্লাহ যাব। ইনশাআল্লাহ স্যার, আমরা নিয়ে আসবো স্যার, আপনি আসার আগে আমরা নিয়ে আসবো স্যার। আচ্ছা, আসবো আমি ইনশাআল্লাহ। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।